আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছেন যে সেখানে সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার 167তম এপিসোড আপনাদের সবাইকে স্বাগত করছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি পুরোপুরি শোনার জন্য। আজকের এপিসোডে প্রথমেই শুনবেন ফিরোজ ভাইয়ের কালোজাদুর ঘটনা আছে, আমাদের প্রিয়ন্তী আপুর ভয়ঙ্কর বাড়ির একটি ঘটনা আছে, আনিস ভাইয়ের একটি ঘটনা আছে এবং সর্বশেষে সাপির ভাইয়ের ঘটনা আছে। এবং আশা করছি চারটি ঘটনা আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে। আজকের এপিসোড বেশ লম্বা হতে চলেছে এবং আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে ভৌতিক দুনিয়ার সাথেই থাকবেন এবং দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আমার কাছে পাঠিয়ে দিতে পারেন ভৌতিকদুনিয়া@gmail.com থেকে ইমেলে। ঘটনাটি অবশ্যই ইমেলটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কানেক্ট করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন ঘটনাটি যেন ইউনিক হয়, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা দয়া করে পাঠাবেন না। দেরি করবো না, সরাসরি চলে যাবো আজকের এপিসোডের জন্য। শুনে আসি আজকের এপিসোড। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি বরাবর মতোই ভীষণ ভালো আছেন। আমার নাম আরমান সরকার, আমি বরিশাল বিভাগ থেকে বলছি। আশা করি আমার এই ঘটনাটি আপনি সিলেক্ট করবেন এবং পড়ে শোনাবেন। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা। ঘটনাটি পেয়েছি আমার এক বান্ধবীর কাছ থেকে। আমার বান্ধবী পেয়েছিল এক অনলাইন থেকে এবং সেই ঘটনা বা যিনি ঘটনাটি লিখেছেন তার নাম প্রিয়ন্তী। চলে যায় সরাসরি ঘটনায় এবং ঘটনাটি আমার বান্ধবী যেভাবে আমার কাছে পাঠিয়েছেন আমি ঠিক তার ভাষায় লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটি যার থেকে নেয়া তার নাম রুদ্ননী সরকার, ফকিরহাট উপজেলা থাকেন তিনি। ঘটনাটি তার এলাকার মসজিদের ইমাম আলামিন ইসলামের জীবন থেকে নেয়া একটি হাড়হিম করা সত্য ঘটনা। দিনটি ছিল বুধবার। আলামিন ভাই নিজের মোবাইল থেকে গজল শুনছিল। এমন সময় খালাতো ভাই রাকিব ফোন দিয়ে বলল তার মা বাবা ঝগড়া করে সবসময়। তখন আলামিন ভাই জিজ্ঞেস করলো কি নিয়ে? রাকিব তখন বলল, আলামিন তুই তো জানিস আমার আব্বা আম্মু গ্রামের দাদা দাদি অনেক সম্পত্তি, আর আমার আব্বু আর জেঠা দুজনেই পুরো সম্পত্তির মারে, কিন্তু আব্বু ছোটবেলা থেকে শহরে পড়াশোনা করছে, তারপর জব নিয়ে বিয়ে করলো। আমরা দুই ভাই জন্মগ্রহণ করলাম, কিন্তু গ্রামে যে জমি জমা তার প্রতি বাবার একদম আগ্রহ নেই। বছরে একবার বা দুবার দাদু বাড়ি যায়। দাদু তো অনেক আগে মারা গেছে, 2005 সালে, কিন্তু দাদি মারা গেলেন সবে মাত্র 3 বছর হলো। লোকে বাবাকে বলেন তুমি সব জমি জমা বুঝে নাও, যদি এর কিছু জমি জমা বিক্রি করে শহরে জমি কিনে বাড়ি করতো তাহলে আমাদের আর ভাড়া বাসায় থাকতে হতো না। ছেলে মেয়ে বড় হয়েছে, জমি জমা সব বুঝে নেয় না, উনি যেটা পুরো সম্পত্তিটা ভোগ করে, একটু চাষ করা চাল সবজি কিছু দেয় না। তুমি তো জানো আমার আব্বু কেমন রাগী মানুষ, আর আমার আপু বলে আমার মাকে কোনো জমি জমা ভাগ করে দিয়ে যায়নি। এছাড়া আমার ভাই ভোগ করলে করুক, তাতে তোমার কি? এটা শুনে আম্মু চিল্লাচিল্লি শুরু করে দেয়। তারপর আপু ঠিক আছে বলে এবং এরপর ছুটিতে গ্রামের বাড়িতে যাব আর গিয়ে বলবো আমার ভাগ আমাকে বুঝিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। তার কয়েকদিন পর আব্বু গ্রামের বাড়িতে চলে গেল এই বিষয়টা নিয়ে কথা বলতে। যাওয়ার পর আব্বু তাদের সাথে অনেক কথা বলল এবং জেঠির অনেক প্রশংসা করলো, কিন্তু জমির ব্যাপারে কোনো কথা বললো না। তারপরের দিন সবাই বাড়িতে চলে এলাম আর এটা নিয়ে ঝগড়া। আর বাবা বলেছে বাবার নাকি কোনো দোষ নেই, বাবা নাকি এবার জমির ব্যাপারে কথা বলতে গিয়েছিল, কিন্তু যাওয়ার পর হয়ে যায় বাবা নিজেই জানতে পারে না, বাবা নাকি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। বাবা আরো বলে বাবা যদি কোনো কাজ এককভাবে করতে চায় তাহলে আরেকভাবে সেটা বাবা বোঝাতে পারে না। রাকিব আরো বলে তার মা নাকি তার জেঠাদের সন্দেহ করছে যে উল্টাপাল্টা কিছু করলো কিনা। এটা আলামিন ভাই শোনার পর বলল, ঠিক আছে আমাকে একদিন সময় দাও, আবার শিক্ষা দীক্ষা গুরু যার কাছে আমি পাঠদান শিখেছি সে একজন বড় ইমাম, অনেক কিছু বুঝাতে পারবে, আর
করতেও পারে। এক কথায় বলতে গেলে উনি আল্লাহর একজন নেক বান্দা। আমি তোমাদের বিষয়টা ওনাকে করে বলবো, দেখি উনি কি বলে। পরে এইটা নিয়ে তোমাকে জানাবো, ঠিক আছে? ওই দিন বিকেলে গেলাম হুজুরের কাছে, গিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া একটা যুবক হুজুরকে চা দিতে এসেছে। আশ্চর্যের বিষয় হলো যুবকটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। চেহারাটা চাইলেও মনে হচ্ছে জ্যোতিষী টাইপের একটা চেহারা। খুব সুন্দর একটা শান্তি অনুভব করলাম তাকে দেখে। যুবকটা চলে যেতে আমি হুজুরকে অধিক উৎসাহে জিজ্ঞেস করলাম, এটা কে? হুজুর জবাব বলেন, আমার জিন ছাত্র, আমার কাছে কোরআন শিখতে এসেছে, আরো কয়েকজন জিন আছে। পরে আমি বললাম, আগে তো কখনো জানতাম না। হুজুর তখন বললো, বলিনি তোমাদের, তোমরা ভয় পাবা বলে, বুঝলে? আমি তখন হুজুরকে ওই জিন ছাত্রটাকে ডাকতে বললাম। উনি বলল, সে আর আসবে না, কারণ তুমি ওর পরিচয়টা জেনে গেছো, বুঝতে পেরেছ? তারা শুধুমাত্র অপরিচিত মানুষের সামনে বিভিন্ন বেশ ধরে আসতে পারে আর যেতে পারে। পরে হুজুর আমাকে বললেন, কি বলতে এসেছো বলো। তারপর আমি রাকিবের বাবা মানে আমার খালুর পুরো কাহিনীটা খুলে বললাম। এগুলো শুনে তিনি বললেন, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। এটা বলেই তিনি কিছুক্ষণ ধ্যান মগ্ন হয়ে বসে থাকলেন। কিছুক্ষণ করার পর আমাকে বললেন, রাকিবের জেঠি তার বাবার উপরে কফরি করেছে যাতে উনি মারা যান। ওনার আয়ও বেশি দিন নেই। কতটা বুঝছো? রাকিবের জেঠি তাদের গ্রামের বাড়ির পুরনো এক এলাকায় পুরনো পুকুরটায় তাবিজ চলেছে। সেই তাবিজটা তুলতে হবে। দিন যত যাবে তাবিজটা ততই গভীরে চলে যাবে, আর যদি চলে যায় শেষ, মৃত্যু কিন্তু ঘনিয়ে আসছে, বুঝতে পেরেছ? আমি তখন বললাম, তাহলে এইটা থেকে উদ্ধারের উপায় কি হুজুর? হুজুর তখন বললেন, আমি যা বলবো ঠিক সেভাবে চলতে হবে, তাহলে হয়তো বাঁচতে পারে, নাহলে কিন্তু বিপদ হবে। তুমি কি পারবে? তখন আলামিন বলল, হ্যাঁ পারবো, কেন পারবো না, আমাকে কি করতে হবে বলুন। হুজুর তখন বলে উঠলেন, তোমাকে 2 দিন তাদের সাথে তাদের বাড়িতে থাকতে হবে। দ্বিতীয় দিনের মাথায় তাদের নিয়ে তাদের গ্রামের বাড়িতে যেতে হবে। এমন ভাবে যেতে হবে যেন তার জেঠিমা বুঝতে না পারে। তারা বুঝতে পেলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, কথাটা বলছে। তারপর একটা তাবিজ দিয়ে হুজুর বলল, এই তাবিজটা নিজের কাছে বেঁধে রাখবে, ঠিক আছে? তারপর অন্যথায় পানিতে ডুবিয়ে এক চোখ বন্ধ করে কিছু জিনিস দিলাম, এইটা কাগজে করে মুখস্থ করে রাখবে, আর এগুলো পড়বে, ঠিক আছে? পড়ার সময় মনে হবে তোমার হাত কেউ নিচের দিকে টানছে, অনেক সুখ দিয়ে টানছে। এমনও হতে পারে তোমাকে কেউ পানির দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু ভয় পেলে চলবে না। কি বলেছি? ভয় পেলে কিন্তু চলবে না। চোখ বন্ধ করে এক মনে আমল করতে থাকবে, ঠিক আছে? যদি শেষ করতে পারো তাহলে তোমার তাবিজটা উঠে আসবে, আর যদি না পারো তাহলে কিন্তু তোমার মৃত্যু হতে পারে, বুঝতে পেরেছি? এটা খুব রিস্কি কাজ। আর কাজ যেদিন করবে ওই দিন রাত 12টার আগে ফিরে আসতে হবে, বুঝতে পারছি? যাও এখন যাই হয়ে যাক, ওই রাতে ওই বাড়িতে তোমার রাত্রি যাপন করতে পারলে বেঁচে ফিরতে পারবে, না হলে মাথায় রেখো তুমি কিন্তু শেষ, কিন্তু একদম মারা যাবে। হুজুর আলামিনকে আবারও বলল, তুমি কি পারবে? সত্যি করে বলো। আলামিন কিছুক্ষণ ভাবলো, তারপর বলল সে পারবে, তাকে তাবিজটা দেওয়া হোক। সে তাবিজটা নিয়ে চলে গেল রাকিবদের বাসায় এবং তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলল। তার পরের দিন রাকিবের বাবা আলামিন তাদের গ্রামের বারাসায় চলে গেল। রাকিবের বাবা তার ভাইকে কিছু বুঝতে দিল না, তাকে খুব দেখতে মন চাইলো, আর আলামিন আবদার করছিল গ্রাম ঘুরে দেখবে, তাই নিয়ে এসেছে। রাকিবের জেঠা আমাদের বসতে দিল। 1 ঘন্টা ধরে বসে আছি। জেঠা চুপচাপ করে দেখে আর 1 গ্লাস শরবত না খেয়ে এগিয়ে দিল। বুঝতে পারলাম আমরা আসাতে ওনারা খুশি হননি। কিছু অদ্ভুত বিষয় হলো, ওনারা এসেছেন, বসেছেন, আছেন। অনেকক্ষণ রাকিবের জেঠি এসে একটি বারের জন্য দেখা করে যাননি। একদিন সন্ধ্যায় আলামিন হুজুরের কথা মতো ওই পুকুরের কাছে গিয়ে আমলটি করলে এক হাতে তাবিজ বেঁধে দেয় এবং অন্য হাতে পানিতে ডুব দিল এবং চোখ বন্ধ করে আমলগুলো করতে লাগলো। একের পর এক যেন আমল করছে এবং পাশে রাকিব তাকে শক্ত করে ধরে আয়তাল কোর্সে পড়তে শুরু করলো। হঠাৎ আলামিনের মনে হলো কেউ একজন তাকে ধরে টানছে। যত আমল শেষের দিকে চলে যেতে লাগলো ততই জোরে জোরে টান অনুভব করতে লাগলো। সেই সত্যি তার মনে হচ্ছিল কেউ এত জোরে টানছে তাকে যে পানিতে ফেলে দিচ্ছে, আর নিজেকে ধরে রাখতে পারলো না। রাকিব তাকে ধরছিল এবং রাকিব তাকে ধরে রাখতে পারছিল না। এই টানটা এতটাই শক্তিশালী ছিল। আমল শেষ হওয়ার সাথে সাথে আলামিন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর নিজেকে বিছানায় আবিষ্কার করলো। সে কথাটা বলতে পারছিল না, কষ্ট হচ্ছিল কথা বলতে। রাকিবের জেঠি বলল,
আজ রাতটা থেকে যেতে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এমন সময় তার হুজুরের কথাগুলো বা সেই ইমাম সাহেব হুজুরের কথাগুলো মনে পড়ল। তিনি বলেছিলেন একা তিনি কোনোভাবেই থাকতেন না। সে রাকিবের কাছে ওই তাবিজের কথাটি ইশারায় জানতে চাইল। রাকিব বলল এটা তার পকেটে আছে। তারপর তারা বলল তারা চলে যাবে, কিন্তু রাকিবের জেঠি তাদেরকে বলল ছেলেটার শরীরে অবস্থায় যেতে দিবে না, অনেক জোর করলো। আলামিন বলল খালা বাড়িতে একা ভয় পায়, আমাদের আজ রাতে এসে পড়তে বলেছেন, বুঝতে পেরেছেন। এটা বলে চলে যেতে যাবে, ঠিক তখনই অনেক জোরে বৃষ্টিপাত হওয়া শুরু করলো। রাকিবের জেঠিমা তাদের যেতে দিতে চাইলেন না। এমন সময় হুজুর আলামিনকে কল দিল, মোবাইলে কল দিল এবং বলল রাকিবের জেঠিমা যে তান্ত্রিক নিয়ে কাজ করতো সে টের পেয়ে গেছে, আর হয়তো রাকিবের জেঠিমাও জেনে গেছে যে সে তাবিজ নিয়ে এসেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করতে এসেছে। সে ইমাম সাহেব হুজুর আরো বললেন ওরা যদি কেউ আজ রাতে তোমাদের যেতে না দেয় তাহলে তোমরাও কিন্তু থাকবে না, যেভাবে চলে আসবেন, নয়তো কিন্তু একদম প্রাণ চলে যেতে পারে। কথা বুঝছে? আর রাত 12টার আগে রাকিবের গৃহে প্রবেশ করবেন, না হলে রাস্তায় অনেক বড় বিপদ হতে পারে। এছাড়া পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হতে পারে, বুঝতে পেরেছ? আর তাবিজটা রাকিবের জেঠিমার হাতে নয়, এইটা লক করে গো। যদি তাবিজটা কোনোভাবে তাদের হাতে চলে যায় না তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে, অনেক বড় ক্ষতি হবে, ভয়ঙ্কর বিপদ আসতে পারে, বেড়ে ফেলতে পারে, কারণ ওই জিনটা খুব ক্ষতিকর, খুব বেশি ক্ষতিকর। এটা শুনে আলামিন রাজীবের বাবাকে বলল আজ রাতে এখানে কোনোভাবেই থাকা যাবে না, কিন্তু রাকিবের জেঠিমা তাদের কোনোভাবেই যেতে দিতে চাইলেন না। অবশেষে রাকিবের বাবা বলল রাকিবের মা নাকি অনেক অসুস্থ এবং সে বাড়িতে একা আছে, এছাড়াও সে একা থাকতে অনেক বেশি ভয় পায়। আর বলল তাকে আজ যেতেই হবে রাকিবের মায়ের জন্য। অবশেষে মিথ্যা বলে তারা বাসা থেকে বেরিয়ে যেতে সফল হলো, কিন্তু যখনই বের হতে যাবে ঠিক তখনই আরো জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে তখন যেন আরো কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, চারিদিকে যেন তাণ্ডব লীলা শুরু হয়ে গেল, ঝড় বন্যা শুরু হয়ে গেল। তারা যখন বের হতে চেয়েও যেন বের হতে পারছিল না। হুজুর কল এলো আলামিনের ফোনে। আলামিন ফোনটা রিসিভ করলো। কোনো কথা বলার আগে হুজুর বলল ওই তান্ত্রিক অনেক শক্তিশালী, সে তোমাদের যাওয়ার সময় বিপদ তৈরি করতে পারে। কথা বুঝছো? তোমরা আমার দেওয়া তাবিজটা সাথে করে রেখো, কিন্তু আর আমি তোমাদের উপর আমল দ্বারা রক্ষা করতে চেষ্টা করবো। এইটা শুনে আলামিন মনে জোর পেল। সে হাতের ঘড়িতে দেখলো রাত 10টা বেজে গেছে, অথচ বৃষ্টি যেন কোনোভাবেই থামবার পাত্র নয়। সেই বৃষ্টির মাঝে বেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল। তারা বেরিয়ে গেল। গ্রামের রাস্তায় বৃষ্টিতে অনেক বেশি খারাপ লাগছিল, তারা কোনো গাড়ি পাচ্ছিল না। হঠাৎ করে রাকিবের মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না। এটা শুনে রাকিব ভীষণ রকম ভয় পেয়ে যায়। আলামিনকে সমস্ত ঘটনা খুলে বলল। আলামিন বলল মনে সাহস রাখো রাকিব, এই তাবিজ যতক্ষণ আছে আমাদের কেউ কিছু করতে পারবে না, শুধু ভয় দেখে যাবে, বুঝতে পেরেছো? কিছু হবে না। রাকিব সুস্থির নিঃশ্বাস ফেললো। রাকিবের বাবা পড়ে গেল এবং আলামিন তখন বলল পড়লেন কি করে খালু? রাকিবের বাবা বলল এই একটু গরম বাতাস আমার গায়ে পাশ দিয়ে এত জোরে জোরে গেল না, আমি ভার সামলাতে পারছিলাম না, এজন্য পড়ে গেছে নাকি, জানি না কিভাবে হলো। উনি একটু ব্যথা পেয়েছিলেন। উনি বললেন আমি আর হাঁটতে পারছি না। আরেকটা কথা, 12টা বেজে গেছে, বেশিক্ষণ নেই। আলামিন কি করবে বুঝে উঠতে পারছিল না। এমন সময় তারা একটি সিএনজি পেল। তারা উঠে পড়লো। রাত 12টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল। রাকিব খেয়াল করলো অনেক অনেক আস্তে আস্তে যাচ্ছে সেটা। সে ড্রাইভারকে বলল একটু জোরে জোরে চালাতে। ড্রাইভার একটা মুচকি হাসি দিল, রহস্যময় একটা হাসি দিয়ে বললেন বাবা আমি তো জোরে জোরে চালানোর চেষ্টা করতেছি, কি যে হয়ে গেল আর গাড়ি চলতেছে না, বুঝলাম না কি করবো এখন। তাড়াতাড়ি করে পৌঁছানোর আগে রাত 12টা বেজে গেল। তারা শুনতে পেল সিএনজি দরজায় মনে হচ্ছে কি যেন ধাক্কা দিচ্ছে জোরে জোরে। আলামিন সবাইকে বলল আয়তাল কুরসি পড়ো, বিপদ কিন্তু শূন্য করে। বাড়িতে যখন পৌঁছলো তখন রাত 12:18। কিন্তু পুকুরে তোলা ওই তাবিজটা আর কোনোভাবেই খুঁজে পেল না। বাড়িতে ফিরে হুজুরকে জানালো। হুজুর বলল তোমরা আজ বাড়ি ফিরতে পারবে না, আমার ছাত্র জিনরা তোমাদের রক্ষা করেছে, কথাটা বুঝতে পারছো? তোমরা পুকুর থেকে তোলা ওই তাবিজটা রক্ষা করতে না পারলে অনেক বড় বিপদ হয়েছো, এখন তোমাদের অনেক বিপদ হবে, তোমাদের প্রাণ সংশয় হতে পারে।
আমি কিন্তু জানি না কি হবে। তিনি আরো বললেন, রাকিবদের ঘরের উপরে নাকি বিশাল বড় একটা নেকড়ে বাঘ আছে এবং সেই বাঘটা নাকি আসলে বাঘ নয়, এটা একটা পিশাচি। এটা নাকি তারা বের হওয়ার পর পিছু নিয়েছে, কিন্তু হুজুরের দেওয়া তাবিজটার জন্য তারা কিছুই করতে পারেনি এবং তাদের দেখাতেও পারেনি। সেই বাঘটি অপেক্ষা করছে আজ রাত থেকে কেউ বের করবে এবং তাকে অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাঘটি ঘরে ঢোকার অনেক চেষ্টা করছে, কিন্তু তাবিজ থাকার কারণে সেটা পারছে না। আলামিন হুজুরকে বলল, আমরা এখন কি করব? হুজুর তখন বলল, পুকুর থেকে তাবিজটা তোলার জন্য যে আমালগুলা ছিলাম না তোমারে, সেগুলো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে করতে থাকবে, ঠিক আছে? সামনে যত বাঘ আসুক, যত শিয়াল আসুক, যত রকম শব্দ আসুক না কেন, তোমরা আমলগুলা পড়তে থাকবে শেষ অব্দি পর্যন্ত, ঠিক আছে? আর শেষে আয়তাল কুরসি পড়ে তোমাদের বুকের ঘরের ভিতরে একেবারে 3টা ফু দিয়া দিবা, আর তাবিজগুলো একদম বিছানার সাথে লাগায় রাখবা, ঠিক আছে? আর দেয়ালে দেয়ালে ঝুলা রাখবা, কেমন? বুঝতে পারছো? কি ওই ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করবা না কাল সকাল আগ পর্যন্ত, ঠিক আছে? তিনি আরো বললেন, কাল সকালে একবার ওনার কাছে রাকিবকে নিয়ে আসতে। আলামিন আরো বলল, আচ্ছা ঠিক আছে, আসবো। তারপর আলামিনকে হুজুর যেভাবে আমলটি করতে বলেছিল ঠিক সম্পূর্ণ করলে সেই ঘরের সামনে সেই ভয়ঙ্কর বাঘটিকে দেখতে পেল এবং সে লক্ষ্য করলো বাঘটি ধীরে ধীরে গর্জন করতে করতে এগিয়ে আসছিল। অনেক বিশাল বড় ছিল সেই বাঘটি, কেমন যেন হিংস্র লাগছিল। বাঘটির চোখ যেন কালো কালো ছিল এবং সেখান থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমল শেষ করলো, আয়তাল কুরসি পড়তে সেই বাঘটি কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। তারপর সেই তাবিজটি সেই দরজায় এবং জানালায় বেঁধে দেওয়া হলো এবং দরজাটি অফ করে দেওয়া হলো। কিছুক্ষণ পর দরজাটি কেউ যেন ধাক্কা দিচ্ছিল, আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু কেউ বের হলো না। রাত্রি তারা এভাবে কাটিয়ে দিল। পরদিন হুজুরের কাছে রাকিব নিয়ে গেল, গিয়ে দেখলো হুজুর পাশের রুমে কি যেন পড়ছে। আর হুজুরের একটা ছাত্র এসে বলল আমাকে অপেক্ষা করতে এবং হুজুর বের না হওয়া পর্যন্ত। হুজুর বের হতে হতে বিকেল হয়ে গেল। তারা অপেক্ষা করলো। হুজুর আসলো, এসে চেয়ারে বসে আলামিনকে বলল, আলামিন, তোমাদের কালে তাবিজটা ফিরে আসা উচিত, আনি রক্ষা করা উচিত ছিল, বুঝতে পারছো? এখন তোমাদের সামনে বিপদ আসতে পারে, একটু স্বাভাবিক থাকো, কিন্তু সতর্ক হয়ে গেছে তারা, ঠিক আছে? আলামিন আরো বলল, তারা হয়তোবা এখন পুকুর তাবিজে ফেলবে, ঠিক আছে? হুজুর বলল, না, ফেলতে পারবে না, তাদের আমি আমল দিয়ে দিয়েছি, এটা বন্ধ করে দিয়েছি। তারা তাবিজ ফেলেও দেয়, তারপরে কোনো কাজ দেবে না সে তাবিজ, ঠিক আছে? পরে আলামিন বলল, হুজুর কি করলে তারা আর ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না? আর সেই বাঘ থেকে কিভাবে রক্ষা পাবো? হুজুর বলল, একটা আমল দিব, ওই আমল তোমাদের আজ রাতেও পালন করতে হবে, সবাই মিলে, এক ঘর থেকে কেউ বেরোতে পারবে না, ঠিক আছে? উনি আরো বলল, আলামিন, সবচেয়ে বেশি বিপদে আছো তুমি আর রাকিব। কাল তোমরা চলে আসার পর তান্ত্রিক কিন্তু তোমাদের 6টা বিশাল জিন লেলিয়ে দিয়েছে। রাকিবের জেঠিমা 2টা ছাগল বলি দিয়েছে, তাদের রক্ত উৎসর্গ করেছে। তারা আরো বেশি শক্তিশালী উঠছে এবং কালো জাদু কিন্তু আরো গভীর হচ্ছে, বুঝতে পেরেছো? তারা তোমাদের উপরে যে কোনো সময় যে কোনো গতি করতে পারে। তোমরা একটা কাজ করো, তোমরা এখন চলে যাও, মাগরিবের আজান দেওয়ার সময় চলে আসছো, ঠিক আছে? অন্ধকার নামার আগ পর্যন্ত যত তাড়াতাড়ি পারবা বাড়িতে ফিরে আসবা, তোমাদের জন্য ততই ভালো, ঠিক আছে? আর এই তাবিজগুলো, কড়িগুলো ধরে যাও, ঠিক আছে? আর কড়িগুলো কোনোভাবে হারাবা না, কোনোভাবে তাবিজ হারানো যাবে না। মোট 5টি করেছিল এবং কড়িগুলো আমরা আমাদের কাছে রেখে দিলাম। তাই আমরা বেরিয়ে পড়লাম। হুজুর বাড়ি থেকে আসার 10 থেকে 15 মিনিটের মধ্যে হাঁটতে হাঁটতে মেইন রোডের রাস্তায় চলে আসলাম। 5 থেকে 6 মিনিট হাঁটতেই হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হলো। আমরা একটা ছাউনির নিচে জানালাম, কিছুক্ষণ কমলো না, তখন আমরা মাগরিবের আজান শুনতে পেলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি কমার সম্ভাবনা না দেখে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলাম। এমনিতেই সন্ধ্যা, তারপর আবার এত জোরে বৃষ্টি আর বজ্রপাত, সময়ের আগে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। প্রকৃতির দিকে চাইলে মনে হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রকৃতি। আমরা জোরে জোরে হাঁটতে শুরু করলাম। অবশেষে মেইন রোডে আসলাম, কিন্তু বৃষ্টিতে কোনো গাড়ি পেলাম না। আমরা দুজনেই কাক ভেজা হয়ে শরীরটা খারাপ করছিল। আমার হঠাৎ করে বুঝতে পারলাম বাড়ি ফেরার পর
খুব ভালোই অসুখে পড়ব। হঠাৎ দেখি একটা কালো কুকুর আমাদের পিছনে আছে। কুকুরটা এতটাই কালো যে বাইরের অন্ধকারের মাঝেও তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু কুকুরের চোখ দুটো জ্বলজ্বল করছিল। কুকুর সাধারণত আমরা দুজন থেকে কেউ ভয় পাই না, কিন্তু জানি না কেন কুকুরটাকে দেখে আমাদের ভীষণ ভয় করছিল। কুকুরটাকে হিংস্র বলে মনে হচ্ছিল। কুকুরটা আমাদের দিকে ঘেউ ঘেউ করছিল আর আমাদের দিকে এগিয়ে আসছিল, এমন ভয়ঙ্কর আওয়াজ করছিল যেন আমাদের রীতিমতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। কুকুরটা আমাদের খুব কাছাকাছি এসেছিল। আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। আমরা দুজনেই দাঁড়ালাম এবং আয়তাল কুরসি পাঠ করা শুরু করলাম, এবং যে দেখি কুকুরটা মুহূর্তে আমাদের চোখের সামনে গায়েব হয়ে গেল। আমরা বুঝতে পারলাম এটা কুকুর ছিল না, এটা কোনো এক অশরীরী জিন ছিল। কিছুক্ষণ পর দেখলাম একটা সিএনজি আসলো, কিন্তু আমরা দাঁড় করালাম। সিএনজিওয়ালা যেতে চাইলো না। আমরা বললাম, মামা আমরা অনেক বড় বিপদে পড়েছি, প্লিজ আমাদের উদ্ধার করুন, আমাদেরকে নিয়ে চলুন, আমরা যত টাকা লাগে দিব। এটা বললে ড্রাইভার আমাদেরকে নিয়ে যেতে রাজি হয়। আমরা গাড়িতে উঠলাম। উঠে গাড়ির দুটো দরজা অফ করে দিয়ে ভেতরে বসলাম। দরজা অফ করার সময় কখন যে তাবিজটা পড়ে গেছে বুঝতেই পারলাম না। ঝড় তখন থামেনি। হঠাৎ মনে হলো আমাদের কেউ ডাকছে, পেছন থেকে ডাকছে, কে যেন মোটা কণ্ঠে বলছে, তোরা বাঁচতে পারবি না। হঠাৎ ঝড় এত বাড়লো, এতটাই বৃষ্টিপাত হলো যে কোনোভাবে ড্রাইভার সামনের দিকে আসতে পারছিল না, দাঁড়াতে পারছিল না, কিছুই করতে পারছিল না, এবং সে বুঝতে পারলো গাড়িটা চালানো নিরাপদ নয়। বৃষ্টি একটু কমুক তারপরে চালাবো, এমনটাই বললো। তারপর রাত তখন 9টার কাছাকাছি। আমরা বললাম, মামা দয়া করে আমাদের বাসায় পৌঁছে দিন না, আমাদের অনেক বড় বিপদে পড়েছি। তিনি তখন বললেন উনি নাকি যাবেন না, গাড়ি থামিয়ে দিলেন। তখন আমরা আবারও দেখলাম ওই ভয়ঙ্কর দেখতে কুকুরটা ধীরে ধীরে আমার আরো অনেক বিশাল আকৃতি হচ্ছে এবং ধীরে ধীরে দৈত্য আকৃতির হচ্ছে, এবং সেটা সিএনজির সামনে এসে দাঁড়ালো এবং এমন একটা ভাব নিল যেন খেয়ে ফেলবে। হঠাৎ কুকুরটা যেন কারণ ছাড়াই সিএনজির উপরে লাফ দিয়ে উঠলো এবং 1 সেকেন্ডের ভিতরে সিএনজি কাঁচ ভেঙে ফেললো। ড্রাইভার দরজা খুলে দাঁড়াতে যাবে, তখনই দেখলো এটা তো কুকুর নয়, এটা বিশাল বড় দানব হয়ে গেছে। এবং তখন আমি অনুরোধ করলাম যেন গাড়িটা ছেড়ে দেয়। অনেক অনুরোধের পরও তিনি গাড়িটা চালু করলেন। যখন পুলের কাছাকাছি আসলাম তখন আমি কিছু বলতে পারবো না, বাড়িতে ফিরে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। বাকিটা রাকিবের কাছ থেকে শোনা। বলছেন রাকিব, আমি ড্রাইভারকে পুলের উপরে গাড়ি দাঁড় করতে বলেছিলাম। হঠাৎ গাড়িটা দরজায় খুলে সেই বাইরে বের হতে চাইছিলাম, তখন নাকি রাকিব বুঝেছিল না কি করবে বা কি হয়েছে আমার। রাকিব বাধা দেওয়ায় রাকিব নাকি প্রচন্ড জোরে মাথায় আঘাত করলাম। তারপর নিজের হাতে নিজে নাকি কামড়াতে শুরু করলাম, নিজেকে কামড়ি করে রক্তাক্ত করে ফেলছিলাম। এবং রাকিব তখন বুঝতে পারছিল আমি পজেসড হয়ে গেছি, আমার উপর খারাপ কোনো জিন বা পিশাচ আক্রমণ করেছে বা আমার উপর ভর করেছে। সে ড্রাইভারকে বলল, ভাই দয়া করে তাড়াতাড়ি গাড়িটা চালান, আমরা অনেক বড় বিপদে পড়ে যাচ্ছি, নয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। এটা শুনে উনি জোরে জোরে গাড়ি ছাড়লেন। সে নাকি আমার সাথে শক্তিতে পেরে উঠতে পারছিল না। তখন সে আয়তাল কুরসি পড়তে শুরু করলো। এক মনে আমার শরীরটা যেন ফু দিল, আমি নাকি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর বাড়ির সামনে আসতে ড্রাইভার আমাকে নাকি তুলে বিছানায় নিয়ে যায়। আমার সেন্স ফেরার পর আমি রাকিবকে বাড়ির পুরো ঘটনা বললাম। রাকিব তখন বলল, আমার সেন্স ফেরার পর আমি রাকিবকে কোরের কথা জিজ্ঞেস করলে রাকিব বলল, কোর তো 3টা আছে, বাকি 2টা পুল পার হওয়ার সময় ফেলে দিয়েছিলে। এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ হুজুর বারবার সতর্ক করে দিয়েছিলেন। আলামিন এরপর সুজুকে ফোন দিয়ে সমস্ত ঘটনা বলল। হুজুর বলল, আমি বারবার তোমাদেরকে সাবধান করেছিলাম, তোমরা গাড়িতে ওঠার পর অসতর্কতা ভাইবে তাবিজটা ফেলাই দিচ্ছিল। তারপর পিশাচ যখন তোমাদের আক্রমণ করতে যায় তখন আমার জিন ছাত্র তোমাদেরকে সাহায্য করতে পারে নাই, কারণ তোমরা হারাই ফেলছো ওই তাবিজটা। পিশাচ জিন ভালো জিনদের সাথে পরাজিত করে ফেলেছে। তোমাদের কাছে ওই 3টা করেছিল, নয়তো তোমাদের প্রাণ নিয়ে তোমরা বাড়িতে ফিরতে পারলাম না, ঠিক আছে, পারতাম না। কিন্তু যে 2টা করি তোমরা হারিয়েছো, সেটার জন্য তোমাদের কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে যে কোনো সময়, কথাটা মাথা রাখো। আর তোমাদের সবাইকে আমি এটা আমল দিতেছি, ঠিকঠাক মতো পালন করবা, ঠিক আছে, নিয়ম পালন করবা সবসময়। তোমাদের কোনো কিছু দেখতে পারো, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু তোমাদের মনের ভ্রম হইতে পারে। বিশ্বাস করবা না যতক্ষণ দরজায় তাবিজটা থাকবে। ওই বাঘ, ওই শিয়াল কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না, শুধু সাউন্ড করতে পারবে, বিভিন্ন ভাবে ভয় দেখাতে পারবে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই তাবিজ শুধুমাত্র রাতে কাজ করবে, দিনের বেলা কিন্তু করবে না।
তোমরা সবাই যদি আমলটা করতে পারো তাহলে হয়ে যাবে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো, দেখা যাক কি হয়। আর কাজটি যদি শেষ করতে পারো তাহলে হয়তো বাঘটাকে মারা যাবে, আর ওই কালো জাদুটা নষ্ট হয়ে যাবে। আর কালো জাদুটা মূলত একটা বাঘের রক্ত দিয়ে করা হয়েছে, কথাটা বুঝছো? আর যদি করতে না পারো, কোনো কারণে যদি ভয় পেয়ে যাও, তাহলে কিন্তু আমল করা ছেড়ে দাও, তাহলে কিন্তু এরপরে হয়তো বা আমি আর কিছু করতে পারবো না, আমার জিন ছাত্র তোমার কিছু করতে পারবে না। প্রথমবার পুকুরে তাবিজ ফেলে হারিয়ে ফেললে, দ্বিতীয়বার সঠিক সময় করে হারিয়ে ফেললে, দ্বিতীয়বার যদি কাজ ব্যর্থ হয় তাহলে কিন্তু শেষ, তোমাদের বাঁচতে পারবো না, তোমাদের বাঁচতে দেবে না, এবং আমিও তোমাদের বাঁচতে পারবো না, আমার জিন ছাত্র তোমাদের বাঁচতে পারবে না। আর আমি যদি চতুর্থবার আমল দ্বারা চেষ্টা করি, আমার কিন্তু প্রাণ সংশয় হয়ে যাবে, আমার মারে ফেলবে। হুজুর আরো বললেন, তোমরা সাবধানে শুয়ে আজ রাত 12টা থেকে আমলগুলো প্র্যাকটিস করবা, আর বেশি বেশি করে আমলগুলো করবা, ঠিক আছে? কেউ ঘরের বাইরে যাবা না, কিন্তু বাইরে গেলে এক করে খাই দিবে তোমারে, কারণ ওই বাঘটা আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কথা বুঝছো? 12টা থেকে ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত আমলগুলো সবসময় করবা, আর হাতেল করতে পারে শরীরটা বন্ধ রাখবা বারবার। আর সাবধান, কেউ যদি আমাদের মাঝে ভয় পেয়ে যায় তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু কি শেষ, ওই বাঘরূপী জিনটা কিন্তু মারে ফেলবে, যে কোন সময় মারে ফেলতে পারে। তোমরা আমল শেষ করে ফজর নামাজ পড়ো, সবাই ফজর গোসল করবে, ঠিক মতো কাজ করতে পারলে তোমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাবে, এটা আমি তোমার বলে দিতেছি, কথা বুঝছো? আলামিন রাকিব আর তার মা বাবা দরজায় তাবিজ বেঁধে ঠিক রাত 12টায় আমল করতে শুরু করলো। বলে রাখা ভালো, রাকিবের আম্মু খুব ভীত প্রকৃতির ছিল। ফজরের আজান দেবে একটু পর, সবাই আমল করছে, এমন সময় রাকিবের আম্মু শুনতে পেল তাকে রাকিবের আব্বু ডাকছে বেশ কয়েকবার, তার আমল ভঙ্গ হয়ে যাবে, এজন্য সে উঠল না। একটু পর মনে হলো কে একজন পেছন থেকে টানছে, এবং সে আল্লাহর নাম নিয়ে আবারও আমল করা শুরু করলো, এবং রাকিবের আম্মু এত বেশি ভয় পাচ্ছিল যেন সে আল্লাহকে মনে মনে স্মরণ করতে লাগলো। একটু পর আর তার মরতে লাগলো না। হঠাৎ করে মনে হলো রাকিবের আম্মু চিন্তা করতে পারেনি, এবং সে দেখে ওপর থেকে হঠাৎ করে একটা বাঘের মতো একটা কিছু, একটা ক্রিয়েচার, সে সাদা মতো একটা বাঘ, এবং সে আমলের মধ্যে চিৎকার করে ওঠে, বাঘ বাঘ বলে চিৎকার করছিল, এবং বাঘটা নাকি তাকে ধীরে ধীরে পুরোপুরি তার শরীরটা নাকি খেয়ে ফেলছে, এমনটা দেখছিল, এরকম হ্যালোসিনেট করছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম কোথায় কি কিছুই নেই। এমন সময় ফজরের আজান পড়ে গেল। সকালে আলামিন হুজুরকে কল দিল। হুজুর আলামিনকে বলল তাদের বাড়ির সবাইকে নিয়ে আসতে, তাই তারা সবাই যাবে সিদ্ধান্ত নিল। রাকিব জুতো পরে বাড়ি থেকে বের হয়ে এমন সময় আলামিন রাকিবকে দাঁড়াতে বলল। সে দেখলো তার জুতোতে একটা ব্লেডের অনেকগুলো টুকরো। রাকিব বলল, ভাই 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 আলামিন, তুই যদি আজ না দেখতি তাহলে অনেক বড় বিপদে পড়তি ভাই, অনেক ঘটনা করতে পারতো। কিন্তু এটাকে কে করতে পারে? আলামিন হুজুরকে কল দিল এবং বলল, রাকিবের জুতায় ব্লেডের টুকরা পাওয়া গেছে, এগুলো কে করেছে? হুজুর কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং বললেন, রাকিবের ছোট ভাই সজীব করছে, কথা বুঝছো? এটা শুনে রাকিব প্রচন্ড রেগে গেল এবং তার ছোট ভাইকে গিয়ে মারতে শুরু করে দিল, এবং তার ছোট ভাই বলল, ভাই 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 বিশ্বাস করেন আমি কিছু করি নাই, এগুলো কিভাবে হলো আমি জানি না, আমার মারেন না। রাকিব বিশ্বাস করতে মন চাইল না, এবং সে তার ছোট ভাইকে করতে পারে বিশ্বাসই করতে পারছিল না, কারণ সে তার ছোট ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু হুজুর তো আর মিথ্যা বলবে না। তারা সবাই হুজুরদের বাড়িতে চলে গেল এবং গিয়ে দেখলো হুজুর গম্ভীর হয়ে বসে আছে, কি যেন ভাবছে। তারা যেতেই হুজুর তাদেরকে বলল, আমার একটা ভুল হয়ে গেছে। আলামিন বলল, কি ভুল হুজুর? তিনি বললেন, তোমার জুতায় ছোট টুকরা তোমার ছোট ভাই রাখে নাই, রেখেছে একটা পিশাচ জিন, কিন্তু সে তোমার ছোট ভাই রূপ ধারণ করে আসলো, কথা বুঝছো? তাই আমার ছাত্রদিন বুঝতে পারে নাই, পরে এখন বুঝতে পারছে, বুঝতে পারেন না? আর তিনি আরো বললেন, তোমাদের আমল ঠিকঠাক মতো পালন করতে পেরেছিলে? এমন সময় রাকিবের মা বলল, আমল তো করেছি কিন্তু সম্পূর্ণ করতে পারেনি, শেষ করার আগে একটা বাঘ মনে হলো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এরপর আমার কিছু মনে নেই, এজন্য আমি চিৎকার করে ফেলেছিলাম। হুজুর বলল, সর্বনাশ, আমি বারবার সাবধান করেছিলাম, এমন হইতে পারে আমি চিন্তা করছিলাম, তোমাদের মনে ভ্রম হবে, অনেকভাবে হ্যালুসিনেট করবে বলছিলাম, সেটা হয়েছিল, কিন্তু তাবিজটা দরজায় থাকবে বলছিলাম। তারপরে তোমরা এমন ভাবে কিভাবে ভুল করতে পারলে? কেমনে ভুল করলে এরকম? তোমরা এই ভুলগুলো মোটেও কাজ করা ঠিক হয়নি। আমি শুধু তোমাদের 3বার বাঁচাতে প্রচেষ্টা করার জন্য পারি, 4বার আমার পক্ষে সম্ভব নয়। আমারও প্রাণ সংশয় হতে পারে এই পরিবারের হাতে। আর মাত্র 11 দিন আছে, তারপর তানসির সবাই মেরে ফেলবে,
সবাই মারে ফেলবে। এই তান্ত্রিক সাধারণ কোনো তান্ত্রিক নয়, এই তান্ত্রিকদেরও তান্ত্রিক, ভয়াবহ তান্ত্রিক, এ অনেক বড়, অনেক বড় তান্ত্রিক, এ যোগু তান্ত্রিক, যোগু, এটা ভয়াবহ তান্ত্রিক। সে পিশাচের অধীনে 3টা শিশুর তাজা রক্ত পিশাচকে দিয়েছে। এই যোগু ভয়াবহ যোগু, এই যোগুরে সহজে আয়ত্ত করা যায় না, ওরে সহজে ধরা যায় না, ভয়াবহ জিনিস হয়, সে সবকিছু করতে পারে। আলামিন বলল, তাহলে হুজুর এখন আমরা কি করব? এই যোগতান্ত্রিকের কাছ থেকে কিভাবে মুক্তি পাবো আমরা? হুজুর তখন বলল, 4বার প্রচেষ্টা আছে। আলামিন বলল, তাহলে আপনার প্রাণ সংশয় হতে পারে। হুজুর বলল, আমি মৃত্যুকে ভয় পাই না, বাস আমার মালিক আল্লাহ তাআলা। আমি পিশাচের সাথে জিততে দেব না, মানুষকে আমি পিশাচকে জিততে দেব না। যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর ইমানদার বান্দা হিসেবে পিশাচদের বিরুদ্ধে লড়াই করে দেব। আলামিন তখন বলল, তাহলে কি আমাদের কি করতে হবে হুজুর? হুজুর বললেন, এবার তোমরা তাই করবে যা কোনোদিন কর নাই। হুজুর বলল, তোমরা একটা কাজ করো, এই সম্পূর্ণ ঝামেলা থেকে মুক্তি পাবে। তাহলে কাজটি যদিও করা সহজ নয়, তারপরে বলতেছি, তোমাদের পরিবারে আমিও বেঁচে যাবো, তাহলে হয়তো আর যদি না করতে পারে তাহলে কিন্তু শেষ, আমাকে বাঁচতে দেবে না। তিনি আরো বললেন, যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে সবাই বেঁচে যাবো। তখন আলামিন বলল, ঠিক আছে, বলুন না কি করতে হবে। হুজুর বললেন, আমাদের কি কি করতে হবে শোনো, তোমাদের হাতে বেশি দিন না, 11 দিন সময় আছে। এতদিনের মাঝে অনেক কিছু করে দিতে পারে। তোমাদের বাড়িতে কাছাকাছি একটা মাজার আছে, সেখানে যাবে। সেখানে গিয়ে মাজারে যে পুকুর আছে ওই পুকুরে নামবে, নেমে 5টা কড়ি হাতে নিয়ে কিছু আমল করতে হবে। আর অবশ্যই আমলটা এমন জায়গায় করতে হবে আশেপাশে কেউ থাকা কি যাবে না। আর আমলটা রাত 12টা থেকে করতে হবে। রাকিব হুজুরকে বলল, আমরাও থাকতে পারবো না? হুজুর বলল, পারবে, থাকতে পারবে, একটু দূরে থাকতে হবে, জায়গাটা কিন্তু ভালো না, আলামিনকে দেখা না যায় এমন ভাবে থাকতে হবে, ঠিক আছে? আমার কাছে খবর আছে রাকিবের জেঠিমা তোমাদের সবাইকে মারতে 4টা ছাগল তান্ত্রিকের কাছে বলিদান করছে, কথাটা বুঝছো? আমি তো মারি ফেলতে পারি। আর ওই পুতুলের মাধ্যমে কালো জাদু করছে, পুতুলে যে রক্তটা দিচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর রক্ত, উপরে রেখে চাপা দিয়েছে। পুতুলগুলো যত নিচে যাবে ততই কিন্তু খারাপ হতে থাকবে, এবং পুতুলটি যখন 3.5 হাত মাটির নিচে চলে যাবে, মানে ঠিক 11 দিন পর সবার কিন্তু গলা দিয়ে রক্ত উড়ে মারা যাবা, কথাটা মাথা রেখো। আর তোমাদেরকে কিন্তু সে বাঘটা এসে খেয়ে ফেলবে। আর যদি সে আমলটা করতে পারো যারা দিয়েছি, মাজারে পুকুরে নেমে একটা করতে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু সে গলার রক্ত উঠে মারা যাবে। আর যদি করতে পারো তাহলে বেঁচে যাবো। মাথা রেখে শেষ করতে হবে যাতে কোনো বিঘ্ন না হয়। আরে তোমাদের 11টা ছাগল মাজারে আনতে হবে, ঠিক আছে? আর তার মাঝে 4টে ছাগল জবাই করে রক্ত দিয়ে আমল শেষে পুকুরে ফেলতে হবে, তারপরে তান্ত্রিক মারা যাবে। আর অবশ্যই তান্ত্রিককে মারা খুব কষ্ট, এর মারাও যাবে না, হয়তোবা তার শক্তি হারায় ফেলবে, কারণ এটা যোগতান্ত্রিক, এটা মারা সম্ভব না। যে কুফরি করেছে সে তোমার উপরে চালনা করছে, সে মারা যাবে, এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে, উল্টো করণ কালো জাদু হয়ে যাবে। তারপর হুজুর আলামিনকে ডাকলো এবং ডেকে বলল, এই নাও 5টা করি নাও, আর একটা তাবিজ, এগুলোর সাথে রাখবা, ঠিক আছে? আমল করার সময় তোমাদের কোনো ক্ষতি হতে পারে, পিশাচগুলো ক্ষতি করতে পারবে না এই কড়িগুলো থাকবে। আর ওই ছাগলগুলো কিন্তু মানা হবে, এবং অবশ্যই সবাই করে বাজারে গরিবদের অবশ্যই খাওয়াই দিতে হবে, কথাটা বুঝতে পারছো? এক টুকরাও নিতে খেতে পারবে না, পুরাটাই গরিবদের মধ্যে দিতে হবে। আর ছাগলটা কিন্তু একদমই কিনবা। তারপর হুজুর যেভাবে বললো তাই করলো। তার মাঝে চলে গেল 11টা খাসির মানত, 4টা ছাগলের রক্ত ঘটিত সাথে নিয়ে গেল। এবং যখন রাত 12টা বাজে, আলামিনকে রাকিব যেতে দেয়নি। সে আবদার করেছিল সে নাকি করবে, আলামিনের কিছু হয়ে যাক বা না যাক সে চায় না। কিন্তু আলামিন বলল, না আমি পারবো, তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি সফল হতে পারি। এটা বলে সে পুকুরে নেমে গেল। হুজুরে শিখে দেওয়া সেই আমলগুলো করতে লাগলো। অন্যদিকে পুকুরে একটু দূরে গাছের দিয়ে রাকিব আর তার মা নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো, বিপদ থেকে রক্ষা চেয়েছিল। আলামিন যখন আমলটি করছিল তার মনে হলো তার আশেপাশে কি যেন মোটা কণ্ঠে বলছে আর হাসছে, তোদের সমাপ্তি তোরা বাঁচবি না, সরে যা। আলামিন মনকে শক্ত করে আমল করতে লাগলো। হঠাৎ করে চারদিকে যেন একটা ছায়া দেখতে পেল সে, এবং মনে হলো
সে ছায়াটা তাকে পানির নিচে টেনে দিচ্ছে। সামনের দিকে তাকালো, দেখলো একটা বিশাল আকৃতির দেহ তার দিকে তাকিয়ে আছে আর খিক খিক করে হাসছে। আলামিন যেন ভয় পেয়ে গেল। তার হঠাৎ করে মনে হলো হুজুরের কথাগুলো, তার কথা আমল চলাকালীন কেউ যদি তার সামনে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাবিজটা রয়েছে। মনে একটা সাহস জোগাড় করলো। কিছুক্ষণ পর সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল এবং সে লক্ষ্য করলো সে দৈত্য দানবটি কোথায় যেন হয় মিলিয়ে গেল। পানির নিচে তার পা কামড়ে ধরেছিল, সেটা ব্যথা করছিল। তার মনে হচ্ছে তার মায়ের মাংস যেন ছিঁড়ে খেয়েছে। আর কিছু করতে পারলো না ব্যথা সহ্য করতে না পারি, কিন্তু তার মনে হতে লাগলো আমলটা ছেড়ে দিই তাহলে হয়তো বাঁচতে পারবে না। তার অধিক ব্যথা সহ্য করতে না পারে আমলটা চালিয়ে গেল। আর আমলটা শেষ হলো, ফজরের আজান দিল, সবকিছু হালকা হয়ে গেল এবং অনুভব করতে পারছে না। তখন আর সে ঘটিতে রাখা ছাগলের রক্ত পানিতে ঢেলে দিল। এসে দেখে রাকিবা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে। রাকিবা তার মা আলামিনকে দেখে প্রচন্ড খুশি হয়ে গেল, হাসি দিয়ে দিল, মাজারে দুঃখীদের রীতিমতো খাইয়ে দিল, বাসায় চলে আসলো এবং তারা হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলল। হুজুর বলল, ইসলামের সত্য জয় হবে। তিনি আরো বললেন, তুমি যখন অনুভব করলে তোমার পা থেকে কামড় সরে যেতেছে, তখনই তান্ত্রিক মানে সেই কালো জাদুকরের অবস্থা খারাপ হয়ে গেছে, অর্থাৎ সেই কালো জাদুকর বা সেই তান্ত্রিকের শক্তি হারাই গেছে। কথাটা বুঝতে পারছো? কিন্তু তার মারা যায় না। এরা যোগতান্ত্রিক কিন্তু মারা যায় না সহজে। ও ভয়াবহ, ও নিজে একটা পিশাচ হয়ে গেছে। এখন পানিতে রক্ত থাকার পর জাদুবিদ্যা উল্টো কাজ করতেছে। চিন্তা করো না, সে মারা যাবে যে এই তান্ত্রিককে টাকা দিছিল আর এগুলা কাজ করাইছিল। পরে আলামিন হুজুরকে বলল, রাকিবের জেঠিমা যদি তার উপরে কোনো ক্ষতি করতে চায় তাহলে কি হবে? হুজুর তখন বলল, পারবে না। আলামিন বলল, কিন্তু কেন? হুজুর বলল, তান্ত্রিক তার শক্তি হারানোর আগে রাকিবের জেঠিমাকে বলে গেছে, সে যদি কোনোদিন অন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তোমাদের উপরে কুফরি করে তবে জেঠিমা মারা যাবে। রাকিবের জেঠিমা ভয় পেয়েছে, সে আর এমন করবে না। কথা বুঝতো? এবং সেও কিন্তু মারা যাবে। আলামিন এখন মসজিদের বড় ইমাম, শিক্ষাগুরু। হুজুর মারা গেছে আজ 3 বছর। তার পিতা সমতুল্য শিক্ষাগুরুর ভালোবাসা সে আজ ভুলতে পারেনি। উনি আজও নামাজে বসে শিক্ষাগুরুর মৃত আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন বা দোয়া প্রার্থনা করেন আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে ভালো রাখুন, জান্নাতবাসী করুন। এই ছিল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জেফরি ভাই, এবং ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। আপনি আপনার সুমধুর কণ্ঠে ঘটনাটিকে জীবন্ত করে দিবেন। এই দোয়া রইল, এই আত্মার রইল আপনার কাছে। ভালো থাকবেন জেফরি ভাই, আবারও কথা হবে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ফিরোজ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। Hey Firoz bhai, what a story man, what a beautiful story, mashallah. এবং আমার কাছে মনে হচ্ছে that is a beautiful black magic story. Oh my god, what a story man, that is a literally super amazing story ছিল. Thank you very much for your beautiful story. এবং আমি আশা করি যে আমাদের যত দর্শক আছেন তারা সবাই ভীষণ রকমের এনজয় করেছেন আজকের এপিসোড, বিকজ এপিসোডের প্রথম স্টোরিটা, এখনো তো এপিসোডের আরো স্টোরি বাকি আছে, বাট এই ঘটনাটা খুবই এনজয় করেছে। আমি সবার ভিতরে দেখি যে তারা এই ধরনের ঘটনা শুনতে খুব পছন্দ করেন। ইন্টারেস্টিং একটা ব্যাপার স্যাপার থাকবে, একটা কার্যক্রম থাকবে, একটা অ্যাক্টিভিটি থাকবে, এবং আপনি কালেক্ট করেছেন, দারুণ রকমের ঘটনা কালেক্ট করেছেন ভাই। এবং সত্যি বললাম, খুব বেশি রকমের এনজয় করেছে আমি স্টোরিটা, এবং আমি আশাবাদী যে আপনারা সবাই দারুণ রকমের এনজয় করেছেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি অনেক বেশি ভালো ভালো ঘটনা কালেক্ট করতে পারেন এবং এরকম অসাধারণ সব ঘটনা কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি। আশা করছি এরকম আরো অনেক স্টোরি আপনি কালেক্ট করে আমাকে পাঠাবেন। আপনার প্রতিটি কালেকশনের স্টোরি দিয়ে ভৌতিক দুনিয়া ভরে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু ভৌতিক দুনিয়ার স্টোরি পাঠাতে পারেন এভাবে ভৌতিক দুনিয়া@gmail.com থেকে ইমেলে ঘটনা সেন্ড
করতে পারেন অথবা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই প্রথমে লিখে দেবেন এই ঘটনাটি ভৌতিক দুনিয়ার জন্য, দ্যাট ইজ ইট, আর কিছু বলা লাগবে না। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি প্রিয়ন্তী নিশাত। প্রথমবারের মতো ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাচ্ছি। এটা আমার নিজের লেখা ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে নাজিন হাসান, এবং সেই ছেলেটির সাথে ঘটনাটি ঘটেছিল। সে ছিল প্রবাসী, বাংলাদেশে জন্মগ্রহণ করলেও বেকারত্ব কাটাতে আর কম সময়ের অধিক অর্থ উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন দুবাই। সাধারণত সে একজন মালির কাজ করত। তার মালিক ছিল দুইজন আরাবিয়ান, জুবাইর ইসলাম এবং তার স্ত্রী। তার কাজ ছিল 2 বেলা সকাল এবং রাতে গাছে পানি দেয়া। সে যে বাড়িতে কাজ করত সে বাড়িটি ছিল অনেক বড় এবং পুরনো একটি বাড়িটি দেখতে ছিল অনেক সুন্দর। বাড়ির সামনে এবং পেছনে ছিল 2টো বিশাল বারান্দা, আর বাড়ির সামনে ছিল একটা বাগান। যে বাগানটিতে ছিল দেশি বিদেশি বা এক কথায় বলতে গেলে চেনা অচেনা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ। কিন্তু বাড়িটিতে একটি বিষয় লক্ষ্য করার মতো ছিল। বিষয়টি হলো, দিনের বেলা যতটা সূর্য মাথার উপরে থাকুক না কেন, বাড়িটিতে প্রয়োজনের অত্যাধিক খানিক অন্ধকার বিরাজ করত। আর যখনই রাত হয়ে সূর্য মামা নিজে কর্মস্থলে চলে যেত, চাঁদ মামার আগমন করত, তখন বাড়িটি অর্ধেক অন্ধকার। আর চারিদিকে এত বাতি থাকার পরেও মনে হতো যেন পুরনো বাড়িটার এক অসাধারণ সৌন্দর্য যেন প্রাণ হারিয়েছে। বাড়িটা গা ছমছমে হয়ে যায়। এই ব্যাপারটা নাজির প্রথম থেকে লক্ষ্য করেছিল। এই বাড়িতে সাধারণত নাজিরের সাথে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। নাজির এই বাড়িতে কাজ করার পর আশেপাশে বাড়ির মানুষেরা কাছে শুনতে পেত এই বাড়িটি নাকি ভালো না, প্রায় নাকি একটি নারী অবমূর্তি দেখা যায় রাতের বেলা। অনেকে দেখেছে তাকে। আজ অবধি নাকি কোনো মালি বা কাজের লোক বা কোনো ভাড়াটিয়া এখানে এসে বেশিক্ষণ কাজে থাকতে পারেনি, সবাই নাকি পালিয়ে গেছেন। সে কথাগুলো বিশ্বাস করলো না, কারণ তার মালিক দুজন তাকে নিজের ছেলের মতো করে একদম ভালোবাসত। তার কখনোই মনে হয়নি যে সে তাদের বাগানের মালিক। আর তার মালিক দুজনেই এতটাই বিশ্বাস করত যে আশেপাশের মানুষের কোনো কথাই সে কানে তুলল না। কারণ নাজিরের মনে হয়েছিল যদি এমন কিছু করত তাহলে তার মালিক তাকে সাবধান করে দিত। এছাড়া সে এখানে এসেছে কিছুদিন, তারপরও তার সাথে কিছুই ঘটেনি, তাই বিশ্বাস করার তার আর কোনো কারণ ছিল না। কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা নাজির ফুল গাছে পানি দিচ্ছিল। সাধারণত বাড়িতে আগমনের বিশাল রাস্তার দুপাশে ফুল গাছ ছিল। এই রাস্তাটি পাশ কাটিয়ে চলে গেছে ঠিক বাড়ির পেছনের দিকে। নাজির বাড়ির বাম পাশে পানি দিচ্ছিল। হঠাৎ তখন বিদ্যুৎ চলে গেল। নাজির একটু অবাক হলো, কারণ দুবাই লোডশেডিং নিতান্ত কম, আর তার মুখ হালকা বিরক্তির ছাপ যেন ফুটে উঠেছিল। যেহেতু লোডশেডিং বেশি ঘটে না, তাই সে তার সাথে থাকা টর্চ লাইটটা রাখে না। পানি দেওয়ার ঝাড়টা রেখে তার মালিকের কাছ থেকে টর্চটা নিয়ে এলো। তারপরে কাজ শুরু করবে, তখন সামনের দিকে টর্চ মারতে দেখতে পেল একজন খোলা চুল সাদা কাপড় পরা নারী ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নাজির মনে মনে বলল, মেয়েটা কে, আর এখান দিয়ে যাচ্ছি বা কেন? এখন তো দিনের বেলায় মানুষ তেমন একটা আসে না, ভয় পায়, রাতে আবার কি এলো? তারপর আমার মেয়েটা একা।
সে বেশ অবাক হলো। সে পেছন থেকে মেয়েটিকে ডাকলো, কিন্তু মেয়েটির কোনো সারা শব্দ পেল না। মেয়েটি সামনের দিকে এগোতেই থাকলো এবং চলতেই থাকলো। সে মনে মনে ভাবলো, মেয়েটি কি বোবা নাকি, কানে কি শোনে না? আচ্ছা, আর একটু চেষ্টা করে দেখি না। সে আবারও ডাক না পেয়ে ফুলে পানি দেওয়ার জন্য ঝাড় থেকে পানি নিয়ে মেয়েটির উপরে পানি নিক্ষেপ করলো। তখন যা হলো সেটি ছিল তার কল্পনার বাইরে। সে দেখলো ওই মেয়েটা পেছনে চাইলো। সে মেয়েটির চেহারা দেখে ভয় পেয়ে গেল, কারণ এইটা কোনো মানুষের চেহারা হতেই পারে না। সে দেখলো মেয়েটার দুটো চোখ যেন জ্বলছে, যেন অগ্নিকুণ্ডের মতো করে জ্বলছে। লেলিহান শিখা যেন স্পষ্ট দেখা যাচ্ছে। মুখে চোখ ছাড়া আর কিছুই নেই। সে দেখলো তার সামনে মেয়েটির অবরটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে গেল এবং ওই সোহান থেকে ওই দৌড়ে পালিয়ে যায়। তার সাথে এই ঘটনাটি আর কাউকে বলল না। ওই দিন রাতে কোনোভাবে কাটিয়ে দিল। সে ঘুমাতে পারছিল না। হঠাৎ সারাটা দিন বিভীষিকাময় চোখে যেন কাটলো, কিন্তু কিছুক্ষণ পর কোনো এক শব্দে তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতে পারছিল না। গলায় প্রচন্ড ধরনের চাপ অনুভব করছিল, যেন কেউ চেপে ধরে আছে। তার অনেক কষ্ট হচ্ছিল। তার কিছুক্ষণ পর সে চোখ খুলতেই দেখতে পেল একটা নারী অবয়ব তার গলাটা চেপে ধরে আছে এবং খুব জোরে জোরে বলছিল, তুই আমার শরীরে কেন কেন পানি দিলি? আমি তোর ক্ষতি করেছিলাম বোন, যা এবার থেকে চলে যা। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে ভয় ভয় চোখ বন্ধ করে সামনে দোয়া দরুদ পড়া শুরু করে দিল আর তার শরীর হালকা অনুভব করা শুরু করলো এবং যে দেখলো পুরো ঘর যেন স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সকালে সে তার মালিককে সমস্ত ঘটনা খুলে বলল আর সে জবাব চাইলো কেন তাকে মিথ্যা কথা বলা হয়েছিল এতদিন, আর কেনই বা এসব বলেনি। তার মালিক বলল তারা নাকি এই বাড়িতে নতুন। নাজির কথার কিছুই বুঝতে পারলো না। আবার প্রশ্ন করায় তারা সমস্ত ঘটনা খুলে বলল তারাও নাকি এসব জানে না। তারাও এই বাড়িতে নতুন। নাজিরকে কাজে দেওয়ার কিছুদিন আগে তারা নাকি এই বাড়িটার পুরাতন মালিকের থেকে কিনেছিল। পুরাতন মালিক বাড়িটা কেনার আগে এসব গোপন করেছিল। আশেপাশের লোক মুখে বাড়িটি নিয়ে এসব শুনলেও বিশ্বাস কেউ করতে পারে না। তার সহধর্মিনী এবার নাকি এমন এক অভাব হেঁটে যেতে দেখেছে যা দেখে তিনি ভয় পেয়ে গেছিলেন। উনি নাকি বিশ্বাস করেননি, যে ভেবেছিলেন লোক মুখে শুনেছে তার মাঝে হ্যালুসিনেশন হচ্ছে। তার সহধর্মিনী এমনিতে একটু ভীত প্রকৃতির ছিল। সে কথাগুলো ভাবেনি যে এটা সত্যি হতে পারে। তারা মুসলিম ছিল, তাই তার বড় হুজুরকে ডেকে আনলো বাড়িটি দেখাতে এবং হুজুর সমস্ত ঘটনা খুলে বলল। হুজুর তাদের ঘরটি ফাঁকা করে দিতে বলল আর কিছুক্ষণ পর আসতে বলল। ওরা 20 মিনিট পর আসলো। এসে হুজুরকে জিজ্ঞেস করা আগে হুজুর বলল, এ বাড়িতে একটু জিন আছে, বুঝতে পেরেছ? এ বাড়িতে আসুন মালিকের বড় মায়ের শরীরে জিন ছিল। তার বড় মায়ের মৃত্যুর পর তার বড় মায়ের দেহটা চলে গেল। জিনটা কিন্তু এ বাড়ি ছেড়ে জানি ওদের, বুঝছো? আর এই জন্য এমনটা হইতেছে। যেটা শুধু বিরক্ত করতো যারা বাড়িতে বড় মাকে কষ্ট দিত। আর বাড়িওয়ালার বড় মা ছিল অনেক অনেক শান্ত স্বভাবের, অনেক ভালো মানুষ ছিল। যতদিন তার নামে বাড়িটা ছিল ততদিন স্বার্থের জন্য তার পাশে ছিল। বাড়িটা ভাগ করে দেওয়ার পর সে শিকার হয় অবহেলা। শেষ জীবনের চিকিৎসাটা পায়নি। তার মৃত্যুর পর তার সাথে জিনটা তার বাড়ি থেকে আর কাউকে থাকতে দেয়নি। পরে নাজির জিজ্ঞেস করলো তাকে তাড়ানোর উপায় কি হুজুর? হুজুর তখন বললেন, যে ভালো জিন, তার ক্ষতি কেউ না করলে সে কারো ক্ষতি করে না, আর তাকে তাড়ানোর বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। সে যাবে না, এটা তার নিজের আবাসস্থল বানায় ফেলছে। তিনি আরো বললেন, সে নাকি কোনো ক্ষতি করবে না এবং চাইলেও আর না চাইলেও বাড়ি থেকে ছেড়ে যেতে পারবে না। তাদের কারণে এই জিনটি বাড়ি থেকে তাড়ানো কোনোভাবেই সম্ভব হবে না। এই ঘটনাটি 3 দিন পর নাজির চাকরি ছেড়ে চলে যায়। এরপর আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। যে ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন না আপনার সুমধুর কণ্ঠে। আমি প্রিয়ন্তী নিশাত। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপু। আশা করছি আপনার স্টোরি সবার কাছে ভালো লাগবে এবং
আপনার স্টোরি বেসিকলি অনেক সুন্দর হয়, আপনার আরো অনেক স্টোরি কিন্তু শেয়ার হচ্ছে ভৌতিক দুনিয়ায়, এবং আমি চাই যে আপনার প্রতিটা স্টোরি শেয়ার হোক এখানে, দারুণ দারুণ স্টোরি মানুষ শুনুক এবং আপনাকে চিনুক, জানুক সবাই, আপনার আলাদা একটা ভালোবাসার জায়গায় তৈরি হয়ে যাক। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। এবং ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু খুব বেশি দরকার, আমি বিলিভ করি এটা, যে আপনাদের কমেন্ট খুব সুন্দর হয়, দারুণ দারুণ সব কমেন্ট করেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ঘটনা আর চান কিনা। আমি সবসময় চাচ্ছি এই ধরনের ইউনিক সব স্পেশাল ঘটনা আপনাদেরকে শোনাতে, এবং আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালোই লেগেছে এপিসোড। এবং আমি চলে যাব পরবর্তী ঘটনায়, আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময়ের মতো আজকেও ভালো আছেন। আমি আনিস। আজকে এটি ঘটনার রিয়েল স্টোরি, এটা একদম অথেন্টিক রিয়েল স্টোরির কিছু অংশ আপনাকে শোনাবো। ঘটনাটি বা এই বিষয়টি ভালো লাগলে আপনি প্রচার করতে পারেন মানুষের কাছে। এটা মূলত ঘটেছিল কানাডার কোন একটা জায়গায়, এবং কি ঘটেছিল, কত সালে ঘটেছিল, পুরো বৃত্তান্ত বর্ণনা করছি। এটা মূলত 1995 সালের ঘটনা। যখন কানাডায় প্রবেশ করলাম, 2 দিন পর একটা থাকার জায়গার সন্ধান পেলাম। বাড়িটি ছিল কাঠের, হালকা ডিজাইনের মাঝে খুব সুন্দর একটা বাড়ি ছিল। বাড়িটি ছিল 2 তলা বিশিষ্ট এবং পুরোনো একটা বাড়ি, এবং দেখতে খুব সুন্দর। বাড়ির ভেতরে যখন প্রবেশ করলাম, প্রত্যক্ষ করলাম বাড়ির আশেপাশে ফাঁকা কোনো বাড়ি ঘর নেই, কিন্তু বাড়িটা কেমন জানি অন্ধকার। মানে বাড়িটা এতটাই নীরব মনে হচ্ছে যেন প্রায় গায়ে কাঁটা দেওয়া উঠছে, এবং জনমানবহীন কোনো মানুষ আসছে না। বাড়ির ভেতরে যখন প্রবেশ করলাম, অনুভব করলাম বাইরের আবহাওয়া, ঘরের আবহাওয়া মনে হলো কিছুটা গরম। শরীর কেমন জানি ভারী ভারী লাগছিল, মনটা স্থায়ী হচ্ছিল না। ভাবলাম নতুন বাড়ি হয়তো বা এমনটা হচ্ছে। এই জন্য এসব আজব চিন্তা ভাবনা থেকে পাত্তা না দিয়ে আমরা আবারও ঘরের জিনিসগুলো গুছিয়ে নিতে শুরু করলাম। সবকিছু গুছিয়ে নিতে নিতে অনেকটা রাত হয়ে গেল, আর তাই কিছু একটা খেয়ে আমি শুয়ে পড়লাম। সারাদিন এত ধকল যাওয়ার পরেও অনেক ক্লান্তি অনুভব করছিলাম। রাত তখন 11টা বাজে। হঠাৎ কিছু লোকের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল বাড়ির সামনে বসে কিছু লোক যারা আড্ডা দিচ্ছে। ভাবলাম হয়তোবা আশেপাশে মানুষজন এসব গল্প গুজব করছে। তাই উঠে দেখতে না গিয়ে সুস্থ শরীরকে ব্যস্ত না করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। বাড়িতে এসেছি 2 দিন হবে, 2 দিন পার হয়ে গেল। প্রত্যক্ষ করলাম বাড়ির আশেপাশে তেমন কেউ আসে না, কিন্তু রাতে কারা যেন এসে কথা বলেন। সেই রাত 11টার দিকে। প্রতিদিন তারা এই সময় আসেন এবং কথা বলেন, এবং সারা রাত থাকে। তারপর তার সকালবেলা হলে চলে যায়, এবং যখন আজান দিবে তখন আমি তাদেরকে না পাওয়ার কারণে বুঝতে পারি না তাদের কি সারা রাত কোনো কাজ থাকে না, তারা কি ঘুমায় না, তারা কি প্রতি রাতে সেভাবে নিশুতি সঙ্গী হয়ে গেছে। হঠাৎ একটা ভাবনা মাথায় কাজ করলো যে বাড়িতে দিনে কেউ আসে না, রাতের বেলায় কারা এসে আড্ডা দেয় এখানে। কোনোভাবে বিষয়গুলো মন থেকে কাটিয়ে উঠতে পারছিলাম না। এছাড়া বাড়িতে আমি ছাড়া আর অন্য কোনো ভাড়াটিও ছিল না যে এসে কথা বলবে। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে আমি আজ রাতটা 11টার দিকে আমি অবশ্যই এসে কথা বলে তাদের আমি দেখব। যেই ভাবার সেই কাজ। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত হবে। ওই দিনের আগে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু ওই দিনের পর সবকিছুই যখন এলোমেলো হয়ে গেল। ওই দিন রাত 11টার সময় শব্দ পেয়ে যখন ঘুম থেকে উঠলাম, দরজাটা খুললাম, তখন দেখি বাড়ির আশেপাশে কেউ নেই। বাড়ির চারিদিকে প্রত্যক্ষ করলাম, বাড়ির আশেপাশে কাউকেই যেন দেখতে পেলাম না। মনে হচ্ছিল যখন বাড়ির সামনে বসে কেউ একজন আড্ডা দেয়, অথচ কাউকে দেখতে পারছি না। এছাড়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার কিভাবে করে সম্ভব, এটা ভেবে বুকটা যখন কেমন যেন ধক করে উঠলো। ভাবলাম আমার সাথে মনে হয় কেউ মজা করছে। তাই এমন আজব কিছু চিন্তা না করে আশেপাশের মানুষকে খুঁজতে লাগলাম। সে এমন কিছু মজা করছে, আজকে বের করে ছাড়বো।
আমি বাড়ির সামনে করিডোরে দাঁড়িয়ে আছি। এমন সময় প্রত্যক্ষ করলাম যে বাড়ির বাইরে কোনো একটা গরম বাতাস যেন আচমকা আমাকে ছুঁয়ে ঘরে চলে গেল এবং যেতেই কারেন্টটা চলে গেল। আমি আমার ফোনের টর্চটা জ্বালালাম এবং যা দেখলাম তা আজও আমার মনে হলে গা হিম হয়ে যায়। যখন ফোনের টর্চটা লাইটটার সামনে দিয়ে গেলাম তখন ফোনের আবছা আলোয় যা দেখলাম তা আমি দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা আবছা ছায়া আমার পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে মিলিয়ে গেল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম আর ভাবতে লাগলাম কি হলো এটা। নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম এসব চোখের ভুল। তারপরে শুয়ে পড়লাম। সারা রাত নির্ঘুম কাটলো। পরদিন সকালে দেখলাম নতুন এক ভাড়াটিয়া এসেছে উপরের তলায়। এইটা দেখে সাহস আর ভরসা পেলাম। আমি সাধারণত ফুড ডেলিভারির কাজ করতাম। যখন অর্ডার পেতাম তখনই আমার সেখানে যেতে হতো ফুড ডেলিভারি দিতে। দিন নাই রাত নেই, যখনই অর্ডার পেতাম তখন সেখানে যেতে হতো। ওই দিন রাতে সাধারণত সন্ধ্যার পরে একটা অর্ডার আসলে অনেক ফুড ডেলিভারি দেওয়ার অর্ডার আসলো। সাধারণত এত ফুড অর্ডার কেউ করে না। এছাড়া যেখানে ডেলিভারি দিতে হবে সেটা ছিল আমার বাসা হতে প্রায় 5 কিলোমিটার দূরে। এছাড়া সেখানে পৌঁছাতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়া সেখানে পৌঁছাতে 1 ঘন্টার মতো বা 2 ঘন্টাও লেগে যেতে পারে। ওখানে অনেক পুরনো গাছগাছালিতে ভরা ছিল এবং ছোটখাটো একটা জঙ্গল ছিল। জঙ্গলের হালকা ভেতরে ছিল বাড়িটা। তাই খুঁজে পেতে এমন অনুভব হওয়াতে পেছনে ফিরে দেখলাম মানুষের মাথাওয়ালা কতগুলো কুকুর, চোখ যেন লাল হয়ে আছে, রক্তের মতো জ্বলছিল। কতগুলো খুব ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে। খাবারগুলো এটাতে দেখে আমার নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আদর দিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। তখন কি হলো নিজেও বুঝতে পারলাম না। একটু দেরি হয়ে গিয়েছিল এবং আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যখন বাড়িটিতে পৌঁছালাম তখন দেখলাম বাড়িতে অনেক বড় কিন্তু অনেক পুরনো। বাড়িতে লোকেশন মিলিয়ে দেখলাম হ্যাঁ এই ঠিকানা তো ঠিকই আছে, এখান থেকে তো অর্ডার এসেছে। বাড়ির সামনে গিয়ে ডাকলাম, অনেকক্ষণ ডাকলাম, কেউ সাড়া দিল না। অনেকক্ষণ কলিং বেল বাজালাম কিন্তু দেখলাম আসো না কেউ। তাই বাধ্য হয়ে দরজাটি ধাক্কা দিলাম এবং দেখলাম দরজাটি খোলা। কাউকে দেখতে না পেয়ে অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে ফেললাম। বাইরে প্রবেশ করে দেখলাম সামনে টেবিলে কাগজে লেখা আছে। লেখাটা পড়লাম, সেখানে ফুডগুলো টেবিলের উপরে রেখে চলে যাও, এটাই লেখা। এবং পেছন ফিরে তাকানোর চেষ্টাও করবে না, তোমার মঙ্গল এতেই হবে। এর সাথে তোমার পারিশ্রমিক আছে, সেটাও নিয়ে যাও। দেখলাম সেখানে $15 আছে। ডলারের নোটগুলো অনেক বেশি পুরনো এবং বর্তমানে মূল্য এটা অনেক বেশি। এটা দেখে খুশি হলাম আর খানিকটা অবাক হলাম যে এত পুরনো টাকা তার কাছে আসলো কিভাবে। তার কাছে থাকতেই পারে, তখন আমাকে কোনোভাবে এর মূল্য আবার অনেক বেশি হবে। যাওয়ার সময় আমি পেছন ফিরতে মন চাইলো কিন্তু নিষেধ করার কারণে পেছনে ফিরলাম না। তখন হঠাৎ করে একটা শব্দ এলো। অনুভব করলাম কতগুলো কুকুর মিলে যেন খাবারগুলো খুমড়িয়ে খুমড়িয়ে খাচ্ছে, যখন তারা অনেক দিন ধরে অভুক্ত ছিল। হঠাৎ কেন জানি পিছন ফিরলাম এবং দেখলাম কতগুলো কুকুর খাবার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, চোখগুলো রক্ত লাল হয়ে আছে। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এক দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে গেলাম আর ভাবতে লাগলাম আমার সাথে কি হচ্ছে, কেনই বা হচ্ছে। কিছুক্ষণ পর আমার বাসগৃহে ফিরলাম। ভয়ে ভয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তখন রাত 10টা বেজে গেছে। 10টা বেজে 30 মিনিটের মতো হয়ে গেল। হঠাৎ কিছু না খেয়ে শুয়ে পড়লাম। ওই দিন কাহিনী যেগুলো ঘটেছিল সেগুলো ভুলতে চেষ্টা করলাম এবং আমার ক্ষমতার বাইরে থাকলেও আমি ঘুমে অবশ্যই ভুলে দিতাম। হঠাৎ ভাবতে ভাবতে চোখ লেগে গেল, সজাগ হলাম নুপুরের আওয়াজে। তখন রাত 1টা বেজে গেছে। 1টা বেজে 15 মিনিট। নৃত্য করলে নুপুর যেভাবে শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। আমি আর উঠে দেখতে পারলাম না। আমি বুঝতে পারছিলাম আমার সাথে যা ঘটছে সেগুলো স্বাভাবিক কিছু নয়। আমি বিছানায় শুয়ে দোয়া পড়তে লাগলাম, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। সবকিছুই যখন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছিল, যতবার চাচ্ছিলাম ততবার যেন জোরে জোরে কারোর হাঁটার আওয়াজ হচ্ছিল। হঠাৎ একটা কর্কশ কণ্ঠ কানে ভেসে আসলো। কণ্ঠটা না ছেলে না মেয়ে, কেমন যেন অদ্ভুত একটা কণ্ঠ। যখন কোনোদিন জল পায়নি, কণ্ঠটা যেমন হবে বারবার সেরকম এরকম ভাবে বলছে, Leave this isn't perfect of you.
এটা শুনে ঠিক থাকতে পারলাম না, দরজা খুলে এক দৌড় দিয়ে রীতিমতো বাইরে চলে গেলাম। ওই ভাড়াটিয়া দৌড়ে আসে, পরে সে আমাকে বলল তার সাথে নাকি এমনটা হয়েছে। কাছাকাছি একটা মসজিদ ছিল, দৌড়ে চলে গেলাম সেখানে। ওই মসজিদের ইমাম নাকি বড় আলেম, তার নাকি অনেক ক্ষমতা। সেখানে গেলাম, দেখি ইমাম সাহেব বসে কোরআন তেলাওয়াত করছে। আমাদের দেখে কোরআন পড়া থামিয়ে পাকিস্তানি ভাষায় বলল, তোমরা ওই ওই কাঠের বাড়ির রহস্য জানতে এসেছো তাই না? তোমরা কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারছো না। আমি জানতাম তোমরা আসবে। সকাল হোক, আমাকে বাড়িতে নিয়ে যাও। সকাল হলো, ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। উনি বললেন 1 ঘন্টার জন্য বাসা ফাঁকা করে দিতে। পরে 1 ঘন্টা পর বাসায় আসলাম। আসার পর উনি বললেন, এই বাসায় কতগুলো জিন আছে, তারা চায় না এই বাসায় কেউ থাকুক। তারা কাউকে থাকতে দিতে চায় না, তবে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না, নিশ্চিন্তে থাকতে পারো। তবে তোমাদের বিরক্ত করবে, আর তোমরা সব সময় পাক পবিত্র থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারা তোমাদের কোনো বিরক্ত বা ক্ষতি কিছু করতে দিতে পারবে না, বুঝতে পেরেছ? ইনশাআল্লাহ। এই বলে উনি চলে গেলেন। এরপরে যতদিন ছিলাম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েছি। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। 17 দিন পর হঠাৎ করে মানিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিল কোনো এক রহস্যময় কারণে, কিন্তু কেন করেছিল তা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু এরপরে পারিবারিক ঝামেলা হয়নি। এর 3 দিন পর বাসা ছেড়ে চলে গিয়েছিলাম, কারণ আমি একটা ঝামেলার মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি একদম সত্যি ঘটনা, বিশ্বাস করুন আর না করুন, এটা একদমই অথেন্টিক রিয়েল স্টোরি, আমার নিজের সাথে ঘটেছিল। আমি আনিস ইসলাম বলছিলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই পড়ে শোনাতে পারেন আপনার ভৌতিক দুনিয়ায়। Hey Anis bhai, what a story. That is a beautiful story. The story of beauty. Mashallah. উড়ে গেছে স্টোরি ভাই। এবং স্টোরি কি, এটা তো অ্যাকচুয়ালি ইট ইজ এ বিগ ডিল। এটা আপনার সাথে ঘটে গেছে, অদ্ভুত লাগে স্টোরিটা। এবং একই সাথে বলবো যে দিস ইজ মাস্টারপিস স্টোরি, এবং এরকম আরো স্টোরি আপনার কাছে আছে, আমি এটা জানি। আপনি দয়া করে দেরি না করে আজকে লিখে ফেলেন স্টোরিগুলো, এবং যত ঘটনা আপনি জানেন, আপনার জানা আছে, সব ঘটনা লিখে আমার কাছে পাঠিয়ে দিন। আমি ডেফিনেটলি আপনার স্টোরি শেয়ার করে দেবো। আমি চাই যে দারুণ দারুণ সব ঘটনা মানুষ শুনুক আপনার মাধ্যমে, এবং সবার কাছে পৌঁছে যায় সেই ঘটনাগুলো। দ্যাট ইজ আ ব্রিলিয়ান্ট স্টোরি ভাই, সত্যি বললাম। অনেক বেশি আনন্দ পেয়েছি আপনার স্টোরি শুনে, এবং আপনার নতুন ঘটনা আমি আশা করছি আরো পাবো। আনিস ভাই, অনেকদিন পর আপনি ঘটনা পাঠালেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভৌতিক দুনিয়া ঘটনা পাঠানোর জন্য। এবং নিশ্চয়ই জানেন ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর কিন্তু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com টিকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 04009301111। দ্যাটস ইট। এখানে অবশ্যই লিখতে হবে আমি ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা পাঠাচ্ছি, এতটুকু লিখে আপনি আপনার ঘটনার পরে যা খুশি লেখেন, আপনি ঘটনাটা অবশ্যই জাস্ট মেনশন করে দিতে হবে, বিকজ এই নাম্বারটা অফিসিয়াল নাম্বার অফ ভৌতিক কথা। সো এই জন্য আপনারা চাইলে এই নাম্বারটা ইউজ করতেই পারেন, কিন্তু অবশ্যই জাস্ট আমাকে জাস্ট মেনশন করে দিবেন যে হ্যাঁ আপনি এই ঘটনাটা ভৌতিক দুনিয়া শুনতে চান বা প্রচার করতে চান আপনার ঘটনাটা ভৌতিক দুনিয়া। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। আমি চলে যাচ্ছি পরবর্তী এবং সর্বশেষ ঘটনায়। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আমি সাব্বির হোসেন। আজ আবারও ফিরে এলাম ভৌতিক দুনিয়ার জন্য নতুন ঘটনা নিয়ে। ঘটনাটি একদম সত্য ঘটনা। ঘটনাটির নাম লাশের খাটিয়া। চলে যাই ঘটনায়। ঘটনাটি গত বছরের মে মাসের মাঝামাঝির কোনো এক সময়ের ঘটনা। পেশাগত কারণে একটু রাত করে বাসায় ফিরতে হয়। সেদিনও তার ব্যতিক্রম হয়নি, তবে বাসায় ফেরার রোজকার পরিবেশ শুধুমাত্র ব্যতিক্রম একটি জায়গায় হলো। সেটা হলো সেদিন রাতে বেশ বৃষ্টি হচ্ছে।
ছিল। সঙ্গত কারণে এলাকার নাম উল্লেখ করতে পারছি না। মেইন রোড থেকে আমার বাসা 6 থেকে 7 মিনিটের মতো হাঁটা পথ। অফিসের গাড়ি থেকে মেইন রোডে নেমে যায়, সেখান থেকে রিক্সা নিয়ে বাসা। এটাই প্রতিদিনের রুটিন। সেদিনও মেইন রোড নিয়ে গাড়ি থেকে নামি এবং রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি। যেহেতু আগে থেকে বলেছি যেদিন বৃষ্টি হচ্ছিল সেদিন রিক্সা পাচ্ছিলাম না, মেইন রোডে যে জায়গাটা নেমেছি সেখানে একটা পুলিশ বক্স আছে, সেখানেই দাঁড়িয়েছিলাম রিক্সার অপেক্ষায়। সময় তখন 12:45 হবে। ইতিমধ্যে 15 মিনিটের মতো সময় পেরিয়ে গেছে। জনমানবহীন শূন্য রাস্তা, মাঝে মাঝে দু একটা ট্রাক যাচ্ছে। রাস্তার অপর পাশে একটা চায়ের দোকান ছিল। একবার ভাবলাম ওপাশে গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আবার ভাবলাম যেহেতু রাত বেড়ে গেছে তাই রিক্সার জন্য আর অপেক্ষা না করে এবার হেঁটে এগোনো যাক। বলে রাখা ভালো, বাসায় যাওয়ার সময় 3টা গলি পেরোতে হয়। এছাড়া একটা শর্টকাট গলিও আছে শুধু হেঁটে পার হওয়ার জন্য। তবে শর্টকাট গলিটি সাধারণত দিনের বেলায় ব্যবহৃত হয়, কারণ রাতে ওই রাস্তায় ছিনতাইয়ের ভয় থাকে এবং এলাকার কুকুর দলের আস্তানাও অনেক বেশি আস্তানার বটে। তবে যেহেতু বৃষ্টিটা জোরে সোরে শুরু হয়েছিল তাই একটু কম ভেজাল এবং শর্টকাট রোডটা নিলাম বাসায় যাওয়ার জন্য। মানুষ তো দূরে থাক, কুকুর বা কাকপক্ষীও রাস্তায় ছিল না। বৃষ্টিতে মানুষ যেভাবে হাঁটে আমিও ঠিক দেয়াল ঘেঁষে হাঁটছি। মাঝে মাঝে একটা গতিতে হাঁটছি। গলির মুখে 1 মিনিট 1.5 মিনিট হাঁটলে একটা মসজিদ। মসজিদের 1 মিটার আগে আসার সাথে সাথে আমার পা আটকে গেল। ভয় এবং বিস্মিত গ্রাস করলো আমাকে। এই দৃশ্য দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। দেখি মসজিদের সামনে 3টা খাটিয়া লম্বা করে রাখা। 3টা খাটিয়াতে কাফন মোড়ানো 3টি লাশ আছে। লাশগুলো বৃষ্টিতে ভিজছে। পুরো ঘটনাটা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ঘটে গেল। প্রথমে মাথায় যেটা এলো সেটা ছিল লাশগুলো তো ভিজছে, লোকজন কোথায় তাহলে? পরক্ষণে মাথায় এলো এত রাতে এখানে লাশ থাকার তো কোনো কারণ নেই। আমার বৃষ্টি ভেজা শীতল গা বেয়ে শীতলতার একটা তরঙ্গ যেন বয়ে গেল। সারা শরীর যেন মন চেপে ধরেছে আতঙ্ক আর অসহায়ত্বে। চোখে ঝাপসা দেখতে লাগলাম। এক সময় বুঝলাম নিজের অজান্তে আমি দৌড়াতে শুরু করেছি। শরীরে যত শক্তি আছে আমি পুরোটা ব্যবহার করে ছুটতে লাগলাম বাসার দিকে। জীবনে এর আগে এত জোরে কখনো দৌড়াইনি। 3 মিনিটের মধ্যে পেরোলাম। এরপর মাত্র 1 মিনিটের মধ্যেও কম সময়ের মধ্যে তারপর এলাকার কমিউনিটি গেট। সেখানে দারোয়ানকে দেখে যেন নিজেকে ফিরে পেলাম। এর আগে কোনো মানুষকে দেখে এতটা স্বস্তি পায়নি। ওদিকে দারোয়ান আমাকে দেখে বিড়ি ফুটতে ফুটতে এগিয়ে এলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা? এত জোরা জোরা দৌড়াতেছেন কে? আতঙ্ক আর দৌড়ানোর চাপে আমার বুক থুরথুর করছিল। মনে হচ্ছে অনবরত ড্রাম পিটাচ্ছে বুকের ভেতরে। কথা বলতে পারছিলাম না, হাঁটু ভর করে নিচে শ্বাস নিচ্ছিলাম। দারোয়ান দরজা খুলে দিল। আমি কোনোভাবে কথা না বলে সোজা বাসায় চলে গেলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। বাসে ঢোকার সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। বাসায় আমি ছাড়া আর কেউ নেই। ভয় যেন হাত পা কাঁপছে। সাথে সাথে ফোন দিলাম গাড়িতে থাকা আমার বাকি কলিগদের একজনকে এবং সমস্ত বিষয় জানলাম। যাই হোক, সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে এলাকার এক বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম রাতে কেউ মারা গেছে কিনা। সে বলল না তো। তাকে বিষয়টা বললাম। সে আমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল। সেটা হলো একটা মসজিদে সাধারণত কখনো 3টা খাটিয়া থাকে না। আমার মাথায় আবার যেন আকাশ ভেঙে পড়লো। হয়তো বলবেন পুরো বিষয়টা ছিল আমার কল্পনা, কিন্তু সে ভয়াবহতা কোনোভাবে আমি দেখেছি। আমি নিশ্চিত 4 থেকে 5 সেকেন্ডে ঘটে যাওয়া সারা জীবনের ভয়ের স্মৃতি ছিল এটা। যে সময় এই ছিল ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে এবং আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার কাছে যদি ভালো লাগে আপনি আপনার দরাজ কণ্ঠে ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভৌতিক দুনিয়ার সকল মেম্বার্সদের। আশা করি সবার কাছে দারুণ রকম সুন্দর লেগেছে স্টোরি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে দারুণ দারুণ সব ঘটনা আমরা কালেক্ট করতে আনন্দ পাই। এটাই আমার তরফ থেকে ছিল ভৌতিক দুনিয়ার আরেকটি ঘটনা। ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।
ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাই, হোয়াট আ স্টোরি। না, স্টোরিটা বেশ ইউনিক ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ধরনের ঘটনা আমি খুব বেশি পছন্দ করি। এর পিছনে একটা বড় একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো না হঠাৎ হঠাৎ করে এমন ভাবে কাকতালীয় ভাবে ঘটে যায় যা মানুষ কল্পনাও করতে পারে না যে ও মাই গড, এটাও কি হওয়া সম্ভব। মানে এই ব্যাপারগুলো এরকম হঠাৎ করে হয়ে যায়। মানে জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো বোধ হয় হঠাৎ হঠাৎই হয়ে যায়, একেবারে কাকতালীয় ভাবে হঠাৎ করে হয়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে, প্রাণবন্ত লেগেছে, মনোমুগ্ধকর লেগেছে। এবং আমি আশাবাদী যে আপনারা সবাই দারুণ রকমভাবে ঘটনাগুলো এনজয় করে কমেন্ট করবেন এবং দারুণ রকমভাবে উৎসাহ দিয়ে দিবেন সবাইকে। সো আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিতেই হচ্ছে। ইনশাল্লাহ আগামীকাল আবারও ফিরে আসবো এবং দারুণ রকম ঘটনা নিয়েই ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।